বেপরোয়া গতিতে বিস্তার ঘটছে দুর্নীতির। এবার দৃশ্যপটে গাড়ি চালক আবেদ আলী। কুলি থেকে হয়েছেন কোটিপতি। না, একদমই কোনো অলৌকিক ঘটনার বর্ণনা আমি করছি না। এসবই সম্ভব হয়েছে প্রশ্ন ফাঁস করে। দর্শক, তাহলে কি আমরা ধরে নেব দুর্নীতির মহাকালে প্রবেশ করেছি আমরা? কেন দুর্নীতির নতুন নতুন উপাখ্যানের গল্প আমরা প্রতিদিনই শুনছি? কে রুখবে দুর্নীতির এই বেপরোয়া গতি? এই প্রশ্নগুলোর উত্তর যেমন আমরা খুঁজবো, তেমনি আমাদের আলোচনায় নিয়ে আসবো কোটা বিরোধী আন্দোলনের প্রসঙ্গ এবং সমসাময়িক রাজনীতির বিভিন্ন ইস্যু। সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি দেশ সাম্প্রতিকের আজকের আয়োজন। আমি ফারনাজ জুই রয়েছে আপনাদের সঙ্গে। আজ আমরা বিষয়বস্তু নির্ধারণ করেছি বেপরোয়া। আর এই আলোচনায় এগিয়ে নিতে তিনজন সম্মানিত অতিথি আছেন স্টুডিওতে। চলুন এ পর্যায়ে পরিচিত হই। স্টুডিওতে আছেন অ্যাডভোকেট রিয়াজুল কবির কাউসার, আওয়ামী লীগ নেতা। আছেন শেখ রবিউল আলম রবি, বিএনপি নেতা। সেই সঙ্গে আরও আছেন জুনায়েদ সাকিব, প্রধান সমন্বয়ক গণসংহতি আন্দোলন। তিনজনকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের আলোচনায়। অ্যাডভোকেট রিয়াজুল কবির কাউসার, আলোচনাটা আপনাকে দিয়ে যদি শুরু করি। বেপরোয়া শিরোনামটা আমরা এ কারণে রেখেছি, আমরা বেপরোয়া গতির যেমন আমরা বিভিন্ন সময় শুনি যে যানবাহনের কারণে দুর্ঘটনা ঘটে, আমরা দুর্নীতির গতিটাও কি বেপরোয়াভাবে দেখছি বলেই বারবার নতুন নতুন উপাখ্যানের চিত্র আমাদের সামনে আসছে। ধন্যবাদ আপনাকে। দুর্নীতি ছিল, আছে, থাকবে। দেখতে হবে এটা কতটুকু নিয়ন্ত্রণ রাখা যায়। কারণ আমরা বলবো না দেশ দুর্নীতিমুক্ত হয়ে গেছে বা করে ফেলা হয়েছে, এটা বলার সুযোগ নেই। আপনি যেভাবে বলছেন, দেখুন, বাংলাদেশ 53 বছরে পা দিয়েছে। অনেকগুলো নির্বাচিত অনির্বাচিত সামরিক সরকার দেশে এসছে, অনেক অনেক সুবিধা নিয়েছে। দেশ তো অনেক দূরে এগিয়ে যেত, বিভিন্ন কারণে সেটা পারেনি। কিন্তু গত 16 বছরে কিন্তু এই ধারাবাহিকতাটা আমরা বজায় রাখতে পেরেছি। কিন্তু এখন আমরা দেখছি, আমাদের একসময় বক্তব্য ছিল আমাদের দলে কারা কারা ঢুকছে, কারা কারা সরকার থেকে সুবিধা নিচ্ছে, বিশেষ ব্যাংকিং সেক্টরে যে কথা হচ্ছে, কারা নিচ্ছে, এইসব কথা কিন্তু হচ্ছে। আমরা এখন যেটা বলতে পারি, সরকার উদ্যোগ নিচ্ছে এবং দুদক এগিয়ে যাচ্ছে, বের করার চেষ্টা করছে। এবং দেখেন, এটা কিন্তু একটা আইনগত প্রক্রিয়া, এটাও বুঝতে হবে। কারণ আমরা চাই যাদেরকে চিহ্নিত করা হয়েছে, যাদের তদন্ত হচ্ছে, যাদের ভিতরে মামলা হবে এবং বিচারিক কার্য হবে, এটা যেন সরকারের পক্ষে কিন্তু একটা মেসেজ দেওয়া হয়েছে, যেন কাউকে ছাড় দেওয়া হবে না। এবং লক্ষ্য করে দেখেছেন যে যে অবস্থানে আছেন, অনেক অনেক ভালো ভালো অবস্থানে ছিলেন, আছেন, সেটা কিন্তু বিবেচনা করা হচ্ছে না। দেখছে সে কি পরিমাণ দুর্নীতি করেছে বা মানে কাগজপত্রের, কারণ এটা তো প্রমাণও করতে হবে, দালিলিক প্রমাণ যেটা আছে সেটাতে কি হচ্ছে, এটা হলো বিষয়। দেখুন, আমি আপনি যে নির্ধারণ হচ্ছে বেপরোয়া, আমি সেটা বলতে চাই না। আমি বলতে চাই যে হচ্ছে, কিন্তু দেখুন, মাঝে মাঝে সরকারের বিরুদ্ধে বলা হয় সরকার চ্যালেঞ্জ। অবশ্যই রাষ্ট্র পরিচালনাটা চ্যালেঞ্জের ব্যাপার, তো যে কোনো সময় যে কোনো ধরনের ঘটনা দুর্ঘটনা করতে পারে, ইস্যু তৈরি হতে পারে। এই যে আপনি বললেন কোটা, এটা কোর্টের একটা রায়, কিন্তু সরকারের বিপক্ষে বলা হচ্ছে, এটা তো বুঝতে হবে, তাই না? যাক, এটা আপনি পরে আলোচনা করবেন। হ্যাঁ, এখন যেটা দৃশ্যমান সেটা হলো দুর্নীতিবাজি, যে সে যেই পজিশনে থাকুক। আর দুর্নীতি যারা করেছেন তারা কারোর সাথে শেয়ার করে কিন্তু দুর্নীতি করেন নাই, পরামর্শ করে করেন নাই, যে যার অবস্থান থেকে করেছেন। কিন্তু তারা হয়তো বুঝতে পারেন নাই যে দুর্নীতি করে হয়তো সহায় সম্পত্তি করেছেন, এটা সেটা করেছেন, কিন্তু এগুলো বুক করা যে কঠিন, এটা কিন্তু বুঝতে পারছেন। কিন্তু অ্যাডভোকেট রিয়াজুল কবির কাউসার, আপনি শুরুটাই করেছিলেন এভাবে যে দুর্নীতি ছিল, আছে, থাকবে। আমরা সাম্প্রতিক সময়ে দুর্নীতির যে তথ্য বা উপাখ্যানগুলো আমরা দেখছি, সেগুলোকে আসলে ধারাবাহিক দুর্নীতির বিস্তারের কারণেই দেখছি। দেখুন, দেশে 17 কোটি লোক, আমার জানা মতে দেশে 17 লাখ আমলা, মানে তাই তো। এবং লক্ষ্য করে দেখেছেন, বাংলাদেশ ব্যাংকের একটা প্রতিবেদন বেরিয়েছে কদিন আগে, যে দেশে 4.95 লাখ লোকের ব্যাংক অ্যাকাউন্ট আছে। তার মানে কি 95 লাখ লোকের ব্যাংক অ্যাকাউন্ট নাই? নিশ্চয়ই তারা দুর্নীতির ধারে কাছেও নাই। এর মধ্যেই তো হচ্ছে। তা আমরা ঢালাওভাবে বলা ঠিক হবে না, কারণ সব ডিপার্টমেন্ট সবাই দুর্নীতি দেশ থেকে এগিয়ে যেতে পারতো না। তবে হ্যাঁ, যারা করেছেন, এবং এটা তো আমি বলতে চাই, ভালো ভালো অবস্থান থেকে করেছেন, তারা কিন্তু চিহ্নিত হয়েছেন, আইনের আওতায় আসছেন। এটা কিন্তু গভর্নমেন্টের পক্ষ থেকে একটা মেসেজ যে কেউ পার পাচ্ছে না। হয়তো অনেকে ধরা পড়েন নাই, কিন্তু অনেকে কিন্তু দুশ্চিন্তায় আছেন, যে কোনো সময় হতে পারে। কারণ আপনার প্রপার্টি, আপনার ব্যাংকের টাকা, এগুলো কিন্তু দালিলিক প্রমাণ, এগুলো লুকিয়ে রাখার কোনো সুযোগ নাই। আর ডিজিটাল বাংলাদেশে এখন আপনি যে দেখেন সম্পত্তির MIS সিস্টেমে
আপনি এনআইডিতে সার্চ দিলে আপনি কোথায় কোথায় দলিল আছে বেরিয়ে যাবে। বাংলাদেশের যে কোনো প্রান্তরে যান, উপজেলা পর্যায়ে গ্রোথ সেন্টার যেখানে ব্যাংকের ব্রাঞ্চ আছে, সেটা কিন্তু বাংলাদেশ ব্যাংকের সাথে কানেক্টেড। সো আপনি ব্যাংকে টাকা রাখলে সেটা বেরিয়ে আসবে। তা আমার মনে হয় এগুলো একটা মেসেজ যাচ্ছে। এবং আমরা যেটা বলি যে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার কিন্তু দুদককে মানে শক্তিশালী করার চেষ্টা করেছে, তাদেরকে অর্থবল দিয়েছে, জনবল দিয়েছে বা ক্ষমতাও দিয়েছে। এবং এটা কিন্তু সরকারের দায়িত্ব, দুদকের দায়িত্ব, আমাদের সামাজিক একটা দায়বদ্ধতা কিন্তু আছে। কারণ এতে কিন্তু আমরা সমাজেই মাঝে মাঝে ভিকটিম হচ্ছি। তো আপনি বলবো না যে আপনি যেটা বলছিলেন যে আছে, আমি যেটা কোট করেছিলাম, দেখুন আমাদের একটা জঙ্গি সমস্যা ছিল একসময়। আমরা তো বলি না যে বাংলাদেশে জঙ্গি নাই, এখনো কিন্তু কয়েকদিন আগে নেত্রকোনা পেয়ে আমরা নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করছি। দুর্নীতিকেও কি আপনারা নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করছেন, এমনটাই দাবি করছেন? অবশ্যই। ধন্যবাদ জানাচ্ছি অ্যাডভোকেট রিয়াজুল কবির কাউসার, শেখ রবিউল আলম রবি। একদিকে আমরা যেমন বেনজির, আনার, আজিজ, মতিউর কিংবা আজ যেমনটি বলছিলাম যে আবেদ আলীর দুর্নীতির উপাখ্যানের গল্প শুনছি, অন্যদিকে আবার সরকার কিন্তু কঠোর বার্তাই দিচ্ছে, দুর্নীতিবাজদের বিরুদ্ধে জিরো টলারেন্সের কথা বলছে, দুদক স্বাধীন, দুদকের ক্ষমতা এখতিয়ারের প্রসঙ্গও আসছে। সরকারের এই উদ্যোগগুলোকে আপনি কিভাবে দেখেন? ধন্যবাদ আপনাকে, বিরোধী সমালোচক এবং যারা দেশ টিভির সাথে যুক্ত আছেন। একটা দুর্বৃত্তায়নের সরকার কি বলছে, কি করছে, সেটা আমলে নেওয়ার সুযোগ এখন বাংলাদেশের জনগণের নেই। বেপরোয়া বলছেন, সরকারি বেপরোয়া, দুর্বৃত্তরা আরও বেপরোয়া, সুবিধাভোগীরা আরও বেপরোয়া, কর্তৃত্ববাদীরা বেপরোয়া, অসহায় শুধু সাধারণ মানুষ, আর ব্যর্থ কেবল রাষ্ট্র। সেই অবস্থানে বিরাজ করছে। কাসাবে ভালো বলছিলেন, দুর্নীতি ছিল, আছে, থাকবে। আরেকটা কথা খুলে বলেন নাই, বাড়ছে, বাড়বে, সেটা বলেন নাই। ওখানে গিয়ে থেমে গিয়েছেন। মহোৎসব চলছে দুর্নীতির। সমস্যা একটা, সেটা হচ্ছে আপনি আওয়ামী লীগ, সরকার, রাষ্ট্র, দুর্বৃত্ত এবং সুবিধাভোগীরা এক হয়ে গিয়েছে। যে যেখানে পাচ্ছে দুর্নীতি করছে। দ্বাদশ সংসদ নির্বাচন করলেন, নির্বাচন কমিশনে যারা মেম্বার অফ পার্লামেন্ট হবে, একাদশে যারা ছিল, তারা সম্পদের হিসাব দাখিল করলো, আওয়ামী লীগের বন্ধুরা। পরবর্তীতে তারা মেম্বার অফ পার্লামেন্ট হয়েছে। সম্পদ বেড়েছে 4000 গুণ, 5000 গুণ, একজনের 6000 গুণ, 300 গুণ, 400 গুণের নিচে কারো বাড়িনি। আচ্ছা, 5 বছরে যদি মেম্বার অফ পার্লামেন্ট হয়ে হাজার হাজার গুণ সম্পদ বাড়ানো যায়, 5 বছর পর যদি একজন মন্ত্রী থেকে 3000, 4000 কোটি টাকা লন্ডনে পাচার করা যায়, বাংলাদেশে ব্যবসা করে যদি সিঙ্গাপুরে থেকে বিলিয়ন ম্যান হয়ে শীর্ষ ধনীর প্রতিযোগিতা করা যায়, দুবাইতে যদি 527 জন ধনকুবের আবিষ্কার হয়, তাই না? আপনি মালয়েশিয়া সেকেন্ড হোম বলেন, বেগমপাড়া বলেন, সুইস ব্যাংক বলেন, এইভাবে যদি অর্থ লুটপাট করা যায়, 13 লক্ষ কোটি টাকা পাচার হয়েছে। এশিয়া প্যাসিফিক গ্রুপ অফ ম্যানেজার বলছে, দীর্ঘদিন ধরে বলছে। ব্যাংকের থেকে টাকা নিয়ে গেলেন, 4 লাখ কোটি টাকা রাইট অফ যদি ধরলেন, খেলাফি ঋণ। কারা নিয়েছে? আপনার বৈধ কাগজপত্র পর্যন্ত দেখায়নি, আইডি কার্ডটা পর্যন্ত নকল। কয়েক হাজার কোটি টাকা ব্যাংক থেকে নিয়ে যাওয়া যায়। তো এই পরিস্থিতি যদি সরকারের শাসন আমলে বিরাজ করে, আপনি দুর্বৃত্তকে রুখবে কে? আরে দায় নেবে কে? এর জন্য প্রত্যক্ষভাবে দায়ী এই সরকার। কারণ সরকার দুর্বৃত্তায়নের মাধ্যমেই ক্ষমতায় আছে, যার ফলে দুর্বৃত্তদের সাথে, দুর্নীতিবাজদের সাথে, সুবিধাভোগীদের সাথে তাকে আঘাত করতে হচ্ছে। সরকার যদি জনরায়ের ভিত্তিতে হতো, জনগণের কাছে দায়বদ্ধ থাকতো, তাহলে আজকে আপনার এই দুর্বৃত্তদের অভয়ারণ্য পরিণত হতো না বাংলাদেশ। এই দায় সরকার, এবং এটা দুর্বৃত্তদেরই সরকার। আওয়ামী নামীয় সরকার, আপনি বলতে পারবেন রাজনৈতিক দল, কিন্তু আমি এটাকে আওয়ামী লীগের সরকারও মনে করছি না। বিভিন্ন শ্রেণী পেশার দুর্বৃত্তদের সরকারের যে দুর্নীতির বিরুদ্ধে নেওয়া পদক্ষেপ কিংবা উদ্যোগ, সেগুলোকে কিভাবে মূল্যায়ন করবেন? আমি তো একটা পদক্ষেপ এই পর্যন্ত সরকারের পাইনি। যে সমস্ত বিষয়গুলো, এই যে আমির আলী সরকার বের করেছে, বেনজির সরকার বের করেছে, মতিউর সরকার বের করেছে, আজিজ সাহেব সরকার বের করেছে, একটা অনুসন্ধানী রিপোর্ট করে আমির আলীকে খুঁজে আনতে হয়েছে। তাহলে রাষ্ট্রকে ঘুমিয়েছিল? একটা সাংবিধানিক প্রতিষ্ঠান, পাবলিক সার্ভিস কমিশন, সেখানে সরকারের কোনো নজরদারি আছে? এ দায় আপনি কার উপর দেবেন? ইমরান, আমার যতটুকু মনে পড়ছে, একজন অনুসন্ধানী রিপোর্টার 6 বছর তদন্ত করে বের করে এনেছে 30টি পরীক্ষা, পাবলিক সার্ভিস কমিশনের পিএইচসির পরীক্ষা সহ সেখানে প্রশ্ন ফাঁস হয়, এবং সে 100 কোটি টাকার উপরের মালিক। সরকার কি 14-15 বছর ক্ষমতায়? আচ্ছা, 15 বছরে সরকারের নজরদারিতে এটা আসেনি? আনিস নামে একজন আছে, যুবলীগের সেন্ট্রাল অফিসের পিয়ন, তার বিরুদ্ধে 300 কোটি টাকার সম্পদ পেয়েছে, কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে নাকি? ফরিদপুরে
আওয়ামী লীগের নেতা যুগ্ম সম্পাদক এটা জেলা লেভেলের 2000 কোটি টাকা পাচারের অভিযোগ, তার বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছে সরকার? আমি বলছি দুর্বৃত্তায়নের সরকার, দুর্নীতির যে মহা উৎসব চলছে এটা সরকারের লোকজনই করছে, আওয়ামী লীগের লোকজন করছে, প্রত্যক্ষ মদতে করছে, প্রত্যক্ষ সহায়তায় করছে। বেনজির সাহেব করেনি? বেনজির সাহেবকে আপনি ক্ষমতা থাকার জন্য ব্যবহার করেছেন। বেনজির আওয়ামী লীগের শক্তি, আওয়ামী লীগকে বাঁচিয়ে রাখে, টিকিয়ে রাখে, ক্ষমতায় রাখে। তার আপনার দুর্নীতি ধরবে কে? ধরার কোনো লোক আছে? এবং আওয়ামী লীগ কিন্তু একটা জায়গায় খুব কৃতজ্ঞ রাজনৈতিক দল, আমি প্রায় বলেছি এই কথাটা, যে বেনজির আওয়ামী লীগকে ক্ষমতায় রেখেছে এবং আওয়ামী লীগ বেনজিরকে দায়িত্ব নিয়ে দেশের বাইরেও পাঠিয়ে দিয়েছে। শেখ রবিউল আলম রবি, যখন আপনারা দুর্নীতির প্রসঙ্গে কথা বলেন তখন কিন্তু ক্ষমতাসীনরা বলে যে আপনারা কোন মুখে দুর্নীতির কথা বলেন, যেখানে আপনাদের 1 নম্বর নেতা দুর্নীতিবাজ। কোথা থেকে পেলেন এই তথ্য? কোথা থেকে পেলেন? আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এমন? আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ক্ষমতা আছে, প্রমাণ করতে বলেন না। আজ পর্যন্ত তারেক রহমানের দেশে এবং বিদেশে 1 টাকার অবৈধ সম্পদ আছে আওয়ামী লীগ প্রমাণ করতে পেরেছে? তারেক রহমান সাহেব নিজে ডিক্লারেশন দিয়েছে যে বগুড়া থেকে 10 কিলোমিটার দূরে আমার 6 বিঘা আপনার ধানি জমি যেটাকে বলা হয় সেই জমি আছে, এছাড়া বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে আমার কোনো সম্পদ নেই। অনিল ইমানের 2 বছরের সরকার আর আওয়ামী লীগের 15.5 বছরের সরকার তদন্ত করে বলতে পেরেছে। আমি তো চ্যালেঞ্জ করে যাচ্ছি। উবায়দুল কাদের সাহেব অভিযোগ করেন কেন? উনি তো প্রমাণ করবেন, রাষ্ট্র মেশিনারি ওনার কাছে আছে, উনি প্রমাণ করে দেখান যে তারেক রহমান বা বিএনপির এই যে শীর্ষ 2 নেতার বিরুদ্ধে এই 100 টাকার অবৈধ সম্পদ আছে, সেটা সরকার দেখাতে পারেননি তো দেখাতে। আর অভিযোগ করা হয় যে আপনাদের শাসনামলে এই দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। মিথ্যাচার আওয়ামী লীগ। আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, বাংলাদেশের টিআইবি দুর্নীতির প্রথম চ্যাম্পিয়নের যে রিপোর্ট, সূচকের যে রিপোর্ট করে, সেটা 2001 সালের 28 জুন। লিখে রাখেন, মনে রাখেন, তখন আওয়ামী লীগ ক্ষমতায়। এবং সে বছর যে তথ্যপত্র বিবেচনায় নেওয়া হয় সেটা হচ্ছে 1999 এবং 2000 সালের অর্থ বছরের তথ্যপত্র, আওয়ামী লীগের পুরো শাসন আমল। তখন 2002 সালে যে রিপোর্টটা হয় সেটা 2001 অর্থ বছরের তথ্যপত্রের রিপোর্ট, তখন আওয়ামী লীগের শাসন আমল। দুর্নীতিতে যদি বাংলাদেশকে চ্যাম্পিয়ন বলে থাকেন আপনি, সেটা প্রথম 2 বছর আওয়ামী লীগের আমলে হয়েছে, তারপরও আমাদের শাসন আমলে হয়েছে। কারণ আওয়ামী লীগ যখন শুরু করেছে ওই ধারাবাহিকতা বজিয়েছিল আমাদের সময় 3 বছর, আমাদের শেষের 2 বছর আমরা সেটাকে কমিয়ে আনতে সক্ষম হই। বর্তমান যান দুর্নীতিতে বাংলাদেশ সাউথ এশিয়ায় আফগানিস্তানের পরেই বাংলাদেশের অবস্থা। এবং আপনি আজকের বক্তৃতায় বলছিলেন আপনারা বিভিন্ন সময় বলে থাকেন নির্বাচন নিয়ে নানা অভিযোগ আপনাদের রয়েছে, সেই জায়গা থেকে কিন্তু সম্প্রতি প্রধানমন্ত্রীও বলেছে যে ভোট চুরির কালচারই শুরু করেছিলেন আপনারা, খালেদা জিয়ার আমল থেকেই শুরু হয়েছে। আচ্ছা, প্রধানমন্ত্রী এত পাগলের প্রলাপের মতো কথা বলেন, তাই না? ভোট চুরির কালচার, আমরা তো তত্ত্বাবধায়ক সরকার আন্দোলন করেছে, গণদাবি নিয়ে প্রতিষ্ঠিত করেছি। এই যে ভোট ডাকাত, ভোট চুরি, বিনা ভোটের সরকার এর আগে কখনো ছিল নাকি? বিএনপির আমলে একটা উপনির্বাচন নিয়ে আপনার বিতর্ক তৈরি হয়েছিল, আগের রাত্রে ভোট হয়নি, মনে রাখবেন। খালেদা জিয়া ভোট চুরির কারণে আসলে ক্ষমতাচ্যুত হতে বাধ্য হয়েছে। কে ক্ষমতাচ্যুত হয়েছিল? এইসব কথা পান কোথায় আপনারা? বেগম খালেদা জিয়া মেয়াদকাল পূর্ণ করে তত্ত্বাবধায়ক সরকার সংবিধানে 13দশ সংশোধনীতে প্রতিষ্ঠিত করে ওই সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে ক্ষমতার বাইরে এসে নির্বাচন করেছিল। 119 আসন নিয়ে সবচেয়ে বড় বাংলাদেশের ইতিহাসে বিরোধী দল হয়েছিল বিএনপি, সেই রাজনৈতিক। ধন্যবাদ জানাচ্ছি শেখ রবিউল আলম রবি। জনাব জুনায়েদ সাকি, যেহেতু দুর্নীতির আলোচনাটাই প্রথমে করতে চাই, আপনার কাছে ওই একই প্রসঙ্গ নিয়ে আসতে চাই। আমরা নৈতিকতা কিংবা মূল্যবোধের যে বিষয়গুলো ছোটবেলা থেকে শিখে আসি, সেগুলো কি নিরুদ্দেশে গেছে? ধন্যবাদ আপনাকে, সমস্ত আলোচক সহ যারা দেখছেন সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। একটা সরকার যখন পুরো রাষ্ট্রশক্তিকে ব্যবহার করে মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়ে জবরদস্তি করে ক্ষমতায় থাকে, তখন সেখানে আর নৈতিকতা, ন্যূনতম নিয়ম নীতির আর কোনো জায়গা নেই। এটাকে পায়ে দোলে কিংবা নির্বাসনে পাঠিয়ে তারপরেই বাকি যাত্রা শুরু। ফলে এই আলোচনাটাই প্রথম পয়েন্টেই নাই, নৈতিকতার কোনো প্রশ্নের আর কোনো জায়গা নেই যখন একটা সরকারের জনগণের সম্মতির ভিত্তিতে যে বৈধতা, সেটা আর থাকে না। তার নৈতিক বৈধতাটা কিভাবে আসে? জনগণ ভোট দিয়েছে, তারা সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে, সরকার গঠন করেছে। যেখানে জনগণই আর ভোট দিতে পারে না, সেখানে আর তার কোনো নৈতিক বৈধতার জায়গা থাকে না। এখন বাংলাদেশে আইন কানুন এমন করে রেখেছেন, আপনি 1 ভোট পেলেও আপনি নিজেই সিল মেরে দিয়ে নিজেকে সরকার ঘোষণা করলেন, জবরদস্তি করে থাকতে পারলে আপনি সরকার। তো সেটা যতক্ষণ জবরদস্তি করে থাকতে পারেন ততক্ষণ আপনি থাকতে পারেন, সেই অবস্থার মধ্যে আমরা আছি। আমি বলবো এ কথা ঠিক যে বাংলাদেশের দুর্নীতি আগেও ছিল, বিএনপি সরকারের আমলেও দুর্নীতি হয়েছে, এর আগেও যে জেনারেল এরশাদ সরকারের আগে দুর্নীতি হয়েছে, তার আগের সরকারও হয়েছে, তার আগের সরকারও হয়েছে। প্রতিষ্ঠার পর থেকে দুর্নীতি এখানে কিন্তু একটা বড় ঘটনাই সবসময়।
কিন্তু গত 15 বছরে, বিশেষভাবে 14 সালের পর থেকে এখন 24-এ, সেই 10 বছরে যে রাষ্ট্রের স্বরূপ এবং তার গতিমুখটা তৈরি হয়েছে, মানে একটা চরিত্রগত, কাঠামোগত, প্রাতিষ্ঠানিক পরিবর্তন, সেটা হচ্ছে যে রাষ্ট্র নিজেই হচ্ছে দুর্নীতির একটা প্রাতিষ্ঠানিক এবং কাঠামোগত পৃষ্ঠপোষকতার জায়গা, এবং সেই প্রক্রিয়াটাকে সে তৈরি করছে। কেমন বাস্তবতার মুখোমুখি আমরা কেন হলাম? কারণ হচ্ছে আপনি বিনা ভোটে যখন আপনি ক্ষমতায় থাকবেন তখন একটা বিনিময় থাকতে হয়। এই যে আজিজ সাহেব 18 সালের নির্বাচনের পরে বলেন এরকম নির্বাচন তিনি আর কোনোদিন দেখেন নাই তার জীবনে, এইটার তো একটা বিনিময় আছে না? এই যে আপনি নির্বাচনটা পার করে দিলেন, এরকম একটা নির্বাচন, রাতের বেলা ভোট ডাকাতির নির্বাচন, তার বিনিময়ে উনি এই যে সহায় সম্পদ করবেন এইটাকে ধরা হবে না। জেনারেল কি বলে আইজিপি ছিলেন, র্যাবের চিফ ছিলেন বেনজির সাহেব, তিনি যে 14 থেকে 18 তার দণ্ড প্রতাপে গুম খুন, বিরোধী দলের নেতাদেরকে কি করা, প্রার্থীদের উপরে দৌড়ের উপরে রেখে জেলে ঢুকিয়ে এইসব কাজ, এগুলোর তো বিনিময় আছে। বিনিময় হচ্ছে এরকম কত শত একরে রিসোর্ট, কতগুলো ফ্ল্যাট, কত বাড়ি, কত ডলার, কত কিছু বিদেশে। এবং বিনিময় এটাও যে ওনার মতো একটা সাবেক আইজিপি, উনি অন্য পাসপোর্ট ইস্যু হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানে না, ওনার মতো একটা মানুষ এয়ারপোর্ট দিয়ে চলে যায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানে না। তো এগুলো তো সরাসরি বিনিময়। এখন মতিউর সাহেব এত বিরাট বিরাট সম্পদ করলেন, হ্যাঁ, ছাগল কাণ্ড না হলে আর ওনারটা কেউ ধরতো না। এবং এই যে জায়গাটা, এটা মানে হচ্ছে যে প্রাতিষ্ঠানিকভাবে আপনি এই কাজগুলো করতে দিচ্ছেন, বিনিময়টা হচ্ছে আপনি আমাকে ক্ষমতা রাখবেন, তার জন্য তাকে ব্যবহার করা হবে। আর আমার দিক থেকে প্রাপ্ত হচ্ছে আপনাকে ক্ষমতায় রেখে আমি যা ইচ্ছা তাই করার লাইসেন্স পাবো। এই যে প্রাতিষ্ঠানিক আয়োজনটা, এইটা বাংলাদেশের নতুন ঘটনা রাষ্ট্রের চরিত্র, স্বরূপ এবং তার গতিমুখের দিক থেকে। আপনি ব্যাংকের হিসাবটা দেখেন, 5 লক্ষ কোটি টাকার উপর খেলাপি ঋণ। আপনি যদি হিসেব করেন এই 15 বছরে কতবার ঋণগুলো পুনর্তফসিল করা হয়েছে, আপনি যদি হিসেব করেন 8,000 কোটি টাকার উপরে কেবল এই কয়েক বছরে আপনার ঋণের সুদ মাফ করা হয়েছে, কত ঋণ মওকুফ করে দেওয়া হয়েছে কোন কোন কোম্পানিকে। ভারতে যেমন আদানি আম্বানি এই সরকারের পৃষ্ঠপোষকতা একটা বিরাট ধরনের নিয়ে পাচ্ছে বলে বিরোধী দল সেখানে অভিযোগ করে। বাংলাদেশে আমরা দেখি এসালম কিংবা সামিট কিংবা বেক্সিমকো কিংবা এরকম অনেক নাম বলতে পারবেন, কিংবা নাসা গ্রুপ, আমরা দেখছি যে নানা ধরনের এই ব্যাংকের সুবিধা আইন করে যে সুবিধাগুলো দিয়েছেন, আইন করে সুবিধা দিয়েছেন, বিদ্যুতের সংকটকে পুঁজি করে আপনি কিভাবে কতিপয়ের পকেটে সব ঢোকাবেন তার জন্য দায় মুক্তি। আপনি শেয়ার বাজারে আইনের সুবিধা নিয়ে কিভাবে প্রাতিষ্ঠানিকভাবে কতিপয় কোম্পানি মানুষের পকেট ছুট নিচ্ছে, টাকা পাচার হয়ে যাচ্ছে ব্যাংকিং চ্যানেলে, আমদানি রপ্তানির কারসাজি করে টাকা পাচার হয়ে যাচ্ছে উন্নয়নের নামে। যে $100 বিলিয়ন বিদেশ থেকে ঋণ করেছেন, দেশ থেকে ঋণ করেছেন, সেই টাকা বড় বড় বাজেট করে করছেন, সেখান থেকে টাকা চুরি করছেন, টাকা হুন্ডি করে বিদেশে পাঠিয়ে দিচ্ছেন। এই যে পাচার ব্যাংকিং চ্যানেলে, হুন্ডি চ্যানেলে, এর ফলাফল আজকে রিজার্ভ কোন জায়গায়? তারপরে এখন আমরা খবর পাচ্ছি আমাদের নাকি মানে কি বলে, আমি দেখলাম একটা সংবাদ মাধ্যমে যে প্রায় $22 বিলিয়ন মতো আমাদের রপ্তানি আয় বেশি দেখানো হয়েছে। হ্যাঁ, সেটা বর্তমান বাস্তবতাকে আমরা বলতেই পারি যে দুর্নীতির মূল হোতারা এখনো ধরাছোঁয়ার বাইরে। প্রশ্নটি আমি আপনার কাছে রেখে যাচ্ছি, বিরোধী আমাকে একটু বলতে দেন। সেটা হচ্ছে এই যে আপনি আমদানি রপ্তানি বেশি দেখাচ্ছেন, পুরো জিডিপি বেশি দেখাচ্ছেন, এটা কিন্তু প্রাতিষ্ঠানিক আয়োজন। এই যে প্রশ্ন ফাঁস এতদিন ধরে চললো বিসিএস এর মতো জায়গায়, আপনি যদি এইরকম ভাবে একটা প্রশাসন সাজাতে চান, আপনার এমন ধরনের লোক দরকার যে আসলে এই কাজগুলো করবে। ফলে প্রশ্ন ফাঁস করে ওইসব লোকগুলোকে চাকরিতে দিতে হবে আপনার। ফলে প্রশ্ন ফাঁসটা কেবলমাত্র ওই এক মানে গাড়ি চালক কিংবা কোনো এক কিংবা কোনো একজন উপপরিচালক, আমার মনে হয় যে এটা একটা সিস্টেমিক পার্ট। আর সেখানে প্রশ্ন ছিল যে মূল হোতারাকে এখনো ধরাছোঁয়ার বাইরে কিনা। বাকি আলোচনায় ফিরছি বিরতির পর। দর্শক, দেশের প্রত্যেকের এই পর্যায়ে একটা বিরতি নিচ্ছি, আমাদের সাথেই থাকুন। আবারও আমন্ত্রণ, আপনারা দেখছেন দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সাম্প্রতিক। আমরা আবারও ফিরছি আলোচনায়। অ্যাডভোকেট রিয়াজুল কবির কাউসার, দুর্নীতির অনুসন্ধানে আপনারা কি পিছিয়ে আছেন? কখনো গণমাধ্যমের অনুসন্ধানে আমরা দেখছি দুর্নীতির তথ্য বেরিয়ে আসছে, কখনো ছাগল চিনছে দুর্নীতিবাজদের। না, আমি ছাগল দিয়ে শুরু করি। ছাগলে বেরিয়ে আসছে মতিউর রহমানের নাম, এটা পত্রিকা আসছে 12 তারিখ, 14 তারিখ আলোচনায় এসছে। আপনি তো জানেন যে দুর্নীতি দমন কমিশন 4 তারিখ 4 জুন তার বিরুদ্ধে তদন্তের সিদ্ধান্ত নিয়েছে। তাহলে কি দাঁড়ালো দেখেন, দুদক কার বিরুদ্ধে কি ব্যবস্থা নেয় এটা কিন্তু প্রথমত সরাসরি মিডিয়াতে আসে না।
তাহলে কি বলবেন যে মিডিয়া তাকে বের করেছে? আমরা কিন্তু অ্যাডভোকেট রিয়াজুল কবির কাছে এখানেও কিন্তু প্রশ্ন আছে, আগে 4 বার দুদক থেকে কিন্তু এই মতিউরি দায় মুক্তি পেয়েছে, সেটা কিভাবে? তখনও তো ডকুমেন্টারি সে প্রমাণ কোনটা করতে পেরেছে, এবার কিন্তু সেটাও আবার তদন্ত করা হচ্ছে কিভাবে পারলো। এখন আসেন, শেখ রবিউল সাহেব তো অনেক কথা বললেন। দুর্নীতি কিন্তু শুধু অর্থনৈতিক দুর্নীতি না, দুর্নীতি কিন্তু রাজনৈতিক দুর্নীতিও আছে। সেটা কিভাবে? এবং যেটা শিকার এই দেশ, যেটা শিকার বাংলাদেশ আওয়ামী লীগ। শেখ রবিউল তো অনেকগুলি কাহিনী বললেন, নির্বাচনের কথা বললেন, রাজনৈতিক দুর্নীতির একটু বিস্তারিত জানতে চাই। এই যে কি বিনা ভোটের নির্বাচন। দেখুন 75-এর 15 আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর হত্যা করার পর যারা রাষ্ট্রীয় ক্ষমতা এসেছিলেন তারা কিন্তু আইনের মাধ্যমে এসেছিলেন। জিয়াউর রহমান কি ড্রেস পরে দল করেন নাই, ড্রেস পরে রাষ্ট্রমিষ্টি করেন নাই, ড্রেস পরে সংসদ নির্বাচন করেন নাই? এটা কি আমাদের সংবিধানে কোথাও ছিল? তারা আজকে ভোটের কথা বলেন, হা না ভোট, হা ভোটো হা না ভোটো। এই যে শুরু করেছিলেন কোত্থেকে? এরশাদ সাহেব একই কায়দা আসলেন, দল করলেন, ক্ষমতায় থাকার জন্য নির্বাচন দিলেন। এটা কি সংবিধানে লেখা ছিল? তখনও তো এরশাদ সাহেবের ড্রেস ছিল। আমি খুব সংক্ষেপে যদি বলি আর কি, তার মানে কি, এটা তো একটা রাজনীতির দুর্নীতি করেছেন যেটা আমাদের সংবিধান অ্যালাউ করে না। বরঞ্চ আমরা এখন সেই প্রক্রিয়াটা রদ করতে পেরেছি। এই যে জোনায়েদ থেকে বলে ফেললেন বিনা ভোট, আমি জানি না কোনোদিন ইলেকশন করলে তার ভোট দরকার হবে কিনা, যাদেরকে বলছি বিনা ভোট। দেখেন আমাদের সংবিধান কি বলে, 5 বছর পর নির্বাচন হবে। তাহলে আমরা কি 5 বছর নির্বাচন করব না? এখন কোন দল আসলো না, কোন দল আসলে নির্বাচন হবে, এটা কি আমাদের আরপিওতে বলা আছে, সংবিধানে বলা আছে? আপনি গণতান্ত্রিক রীতিনীতির কথা বলবেন, নির্বাচনী পথে হাঁটবেন না, সরকার পরিবর্তনের জন্য নির্বাচনের দিকে যাবেন না, এটার দায় কি সরকার নেবে? ধন্যবাদ জানাচ্ছি অ্যাডভোকেট রিয়াজুল কবির কাউসার। শেখ রবিউল আলম রবি, যে প্রসঙ্গটি অ্যাডভোকেট রিয়াজুল কবির কাউসারের বক্তব্যে উঠে আসলো, সেই প্রসঙ্গ থেকে যদি প্রশ্ন রাখি, সংবিধান বহির্ভূত রাজনৈতিক দুর্নীতির অভিযোগ আপনাদের বিরুদ্ধে। আমি বুঝিনি এই কথা কি বলেছেন। তো সংবিধান বহির্ভূত রাজনৈতিক দুর্নীতি তো ওনারাই করেছিলেন, সংবিধানেই তো ওনারা দুর্নীতি করে দিয়েছেন। 75-এর 25 জানুয়ারি বাকশাল কায়েম করলেন, সব রাজনৈতিক দল নিষিদ্ধ করে দিলেন। তো সংবিধানেই তো দুর্নীতি ওনারা প্রতিষ্ঠিত করেছেন, রাজনৈতিক দুর্নীতি। সেই জন্য কি বাংলাদেশ স্বাধীন হয়েছিল নাকি? ভোটই তো লাগতো না, ভোট ব্যবস্থাই তো বন্ধ করে দিয়েছেন আপনি 4র্থ সংশোধনীতে। একটি মাত্র রাজনৈতিক দল থাকবে, তার প্রধান থাকবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, দলটি আজীবন ক্ষমতা থাকবে, ভোট লাগবে? সাংবিধানিকভাবে ভোট ব্যবস্থা বাতিল করেছে সেই দল হচ্ছে আওয়ামী লীগ। বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে ক্ষমতা নিয়েছিল কে? মুস্তাক। তারপরে কে? বিচারপতি সায়েম। প্রায় 2.25 বছর রাজনৈতিক পরিচয়কে সব আওয়ামী লীগ করতো। ক্ষমতা নিয়ে সায়েমের কাছ থেকে জিয়াউর রহমান কিভাবে ক্ষমতাটা নিয়েছিলেন? কারা করেছিলেন? ওনারা করেছেন। জিয়াউর রহমান সেনাপ্রধান ছিলেন, সায়েম অপারগতা প্রকাশ করেছেন, পরে 2 বছর রাষ্ট্র চালাতে পারেন না। মার্শাল ল কে দিয়েছিলেন? প্রথমে মুস্তাক পরিপূর্ণ দিয়েছে বিচারপতি সায়েম। তো এদেশে ধরেন এই যে ভোট ব্যবস্থাপনা বন্ধ করা, রাজনৈতিক দুর্বৃত্তায়ন, ওনারা তো ক্ষমতার মানে দখল পাল্টা দখলের পরিপ্রেক্ষিতে এই অবস্থা হয়েছে। আমরা তো এসে বহুদলীয় গণতন্ত্র করেছিলাম, ওনাদেরও পুনর্জন্ম হয়েছিল 5ম সংশোধনীতে। সব রাজনৈতিক দলের রাজনীতি করার সুযোগ তৈরি হয়েছিল, মানুষের ভোটের সুযোগ তৈরি হয়েছিল। এটা তো বিএনপির হাত ধরে। হানা ভোটের কথা বললেন, আচ্ছা মুস্তাক কোন ভোটে প্রেসিডেন্ট হয়েছিল? সায়েম সাহেবের কোন ভোটে প্রেসিডেন্ট হয়েছিল? দুজনেই তো ওনাদের আদর্শের লোক। ভোট লেগেছে? লাগেনি। জিয়াউর রহমান গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন, তিনি একদিনও ক্ষমতায় থাকতে চাননি জনগণের কনসার্ন ছাড়া, ম্যান্ডেট ছাড়া। অতএব দ্রুততম সময়ের মধ্যে তিনি একটা হানা ভোট আয়োজন করেছিলেন। মনে রাখবেন, হানা ভোট সংবিধান সম্মত, এই 5ম সংশোধনী তুলনা বাতিল করেছে। তারপরে অতি অল্প সময়ের মধ্যে তিনি আবার আপনার প্রেসিডেন্সিয়াল পদ্ধতিতে প্রেসিডেন্ট নির্বাচনের আয়োজন করেছেন। ওনারা অংশ নিয়েছিলেন, ওনাদের প্রার্থীর জন্য মানে। তারপর 69 অল্প দিন পরে আবার পার্লামেন্ট নির্বাচন দিয়েছিলেন, ওনারাও অংশ নিয়েছিলেন। 2 ভাগে ভাগ হয়ে গেল আওয়ামী লীগ, নতুবা 50-60 সিট আওয়ামী লীগ পেত। এটাই আওয়ামী লীগের সক্ষমতা। মালেক উকিলের নেতৃত্বে 39 আসন পেল, মিজানুর রহমানের নেতৃত্বে 2 আসন পেল। ভোট ব্যবস্থায় তো জিয়াউর রহমান প্রতিষ্ঠিত করলেন। এর আগে ভোট হচ্ছিল নাকি? হচ্ছিল না তো। ভোট ব্যবস্থাপনা আমি আবারও বলছি, সংবিধানই বন্ধ করে দিয়েছিলেন ওরা। মার্শালরা উন্ডা দিয়েছিলেন, জিয়াউর রহমান সে মার্শালরা উইথড্র করেছিল, ওনাদের পুনর্জন্ম হয়েছে এই আওয়ামী লীগ। আমি একটু শেষ করতে চাচ্ছিলাম দুটো জায়গা, যদি এক লাইনে শেষ করেন। না, এক লাইনে হবে না। দেখেন সরকারের দুর্নীতি কোন জায়গায় গিয়েছে। $23 বিলিয়ন রপ্তানি আয়ের হদিস নাই। বাংলাদেশ ব্যাংক খুঁজে পায় না,
রপ্তানি উন্নয়ন ব্যুরো বলে যে রপ্তানি হয়েছে, কোথায় গিয়েছে কেউ জানে না, পাচার হয়ে গিয়েছে। তারপর দেখেন 1,23,000 কোটি টাকা অডিট মহা হিসাব ও নিরীক্ষণ কর্মকর্তার কার্যালয় থেকে বলা হচ্ছে অডিট আপত্তি, অডিট মিলছে না, রিজার্ভ অ্যাডভোকেট রিয়াজুল কবির কাউসারের কাছে থাকছে। ধন্যবাদ জানাচ্ছি শেখ রবিউল আলম রুবি। জনাব জুনায়েদ সাকি, রাজনৈতিক দুর্নীতির প্রসঙ্গটা যেহেতু এলো, এই বিষয়ে আপনার মূল্যায়ন জানতে চাই। আগের অংশে একটি প্রশ্ন নিশ্চয়ই আপনার কাছে ছিল যে মূল হোতারা এখনো কেন ধরাছোঁয়ার বাইরে? প্রথম প্রশ্ন হচ্ছে যে, দ্বিতীয় প্রশ্ন থেকে আমি আসি, যেহেতু আমার আগের আলোচনার ধারাবাহিকতা। আমি আগেই বলছি যে প্রাতিষ্ঠানিকভাবে এই সরকারের একটা গঠনগত দুর্বলতা হচ্ছে যে সে যেহেতু রাষ্ট্রযন্ত্র, এই প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, সব ধরনের প্রতিষ্ঠানগুলোকে ব্যবহার করে বিনা ভোটে ক্ষমতায় আছে, তাহলে তার বিনিময় হিসেবে তাকে বিভিন্ন ধরনের সুবিধা, অন্যায় অনৈতিক সুবিধা দিতে হবে। এটা হচ্ছে বিনিময়। আমরা ক্ষমতা রাখবো, আমরা এই ক্ষমতা ব্যবহার করে লুটে পুটে নিব। এবং এতে আওয়ামী লীগের যে রাজনৈতিক সত্যিকারের নেতৃত্ব, তাদের অনেকেই কিন্তু আর মানে সাইডলাইনে চলে গেছেন। এখানে ক্ষমতার কেন্দ্রে চলে এসেছেন কারা কারা দেখেন। জেনারেল আজিজ বেনজির এই তো ক্ষমতা চালিয়েছেন। পুলিশ এই সরকারকে ক্ষমতা রেখেছে। 18 সালের পর থেকে এই কাহিনীটা রাস্তাঘাটে আমরা শুনতে পেয়েছি। ফলে এই সরকার এদের ধরতে পারবে না। আপনি যে বেনজির সাহেবকে ধরতে পারেন না, উনি যে নাই, এটার ব্যাখ্যাটা আমাকে দেন না। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মানে গোচরীভূত না হয়ে, মানে অর্থাৎ তার নলেজের বাইরে কিভাবে বেনজির সাহেব দেশত্যাগ করেন? যদি তিনি দেশত্যাগ করে থাকেন তাহলে সেটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় যা থাকে জানে, আর উনি যদি দেশে থাকেন তাহলে তো সরকারের জানার কথা। সরকারের চাইতে তো শক্তিশালী কেউ নাই। আপনি মাটির গুহা থেকে বের করে নিয়ে চলে আসতে পারেন, আর এখানে পারেন না, এটা ঠিক না। ফলে আপনি এই জায়গাটায় আসেন। যে কথাটা আমি ওটা বলবো যে $23 বিলিয়ন যে আমার হিসেবে নাই, এটা কেবলমাত্র পাচার হওয়া, এটা তো একটা দিক হতে পারে। আরেকটা হচ্ছে যদি আপনি বাড়িয়ে দেখিয়ে জিডিপিকে বেশি দেখাতে চেয়ে থাকেন, তাহলে আপনি প্রত্যেকটা জায়গায় কিন্তু এর প্রভাব পড়বে। জিডিপি এবং বিদেশি ঋণের রেশিও, আপনার সমস্ত এতদিনকার এই যে মাথাপিছু আয়, আপনার এই যে আপনি যে লিস্ট ডেভেলপমেন্ট থেকে উপরে যেতে চাচ্ছেন, আপনি সবগুলো জায়গায় আপনি প্রভাব মানে করে ফেললেন। তার মানে এটা কি আমাদেরকে ব্লাফ দেওয়ার জন্য? তাহলে গভর্নমেন্টের গোচরের বাইরে কি ব্লাফ দেওয়ার কাজ হয়েছে? এটাকে আমাদের বিশ্বাস করতে বলেন? তাহলে এই যে জায়গাগুলো, প্রশ্ন ফাঁস সরকারের গোচরের বাইরে হয়েছে, বেশি রপ্তানি সরকারের গোচরের বাইরে হয়েছে, এইটা এই স্ট্রাকচারটা বলে না। এখন রাজনৈতিকভাবে যে দুর্নীতিটা হয়েছে, বাংলাদেশে রাজনৈতিক ক্ষমতা অপব্যবহার করার সুযোগটা সংবিধানের ক্ষমতা কাঠামোর মধ্যে আছে। সংবিধানের ক্ষমতা কাঠামোর মধ্যে প্রধানমন্ত্রীর হাতে সমস্ত ক্ষমতা কেন্দ্রীভূত করা হয়েছে এবং তার জবাবদিহিতার আর কোনো ব্যবস্থা রাখা হয়নি। ফলে যাচ্ছেতাই করা, স্বেচ্ছাচারিতা করা এবং এই অন্যায় সুবিধাগুলো বিভিন্নভাবে দেয়া এবং সেটা ভোগ করা, এটার আপনি কাঠামোর মধ্যেই এর সুযোগ রয়েছে। ফলে রাজনৈতিকভাবে আপনি যদি দুর্নীতি ধরতে চান, তাহলে যারা যারা এটা করেছেন তার দায় তো আছেই, কিন্তু প্রাতিষ্ঠানিকভাবে এর বদল ছাড়া কেবলমাত্র রাজনৈতিক দুর্নীতির কথা বললে বাংলাদেশের সামনের দিকে কোনো ভবিষ্যৎ দেখানো হয় না। এই কারণে আমরা এবার 31 দফা রাষ্ট্র ব্যবস্থা সংস্কারের কথা, যেখানে ক্ষমতার ভারসাম্য এবং জবাবদিহিতা প্রধান কথা। হয়েছে বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। ফিরে এলাম, আপনারা দেখছেন দেশ সাম্প্রতিক। আমরা আবারও ফিরছি আলোচনায়। শেখ রবিউল আলম রুবি, কোটা বিরোধী আন্দোলন ইতিমধ্যেই উত্তাল দেশ এবং সেই আন্দোলনকে আপনারা সমর্থনও জানিয়েছেন। এই প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেছেন, অরাজনৈতিক আন্দোলনে বিএনপি ও সমমনাদের সমর্থনের বিষয়ে ভাবতে হবে আওয়ামী লীগকে। বিএনপি নিজের আন্দোলন করতে পারে না বলেই অন্যের আন্দোলনে ভর করেছে। আসলেই কি তাই? ধরেন ওবায়দুল কাদের সাহেব খেই হারিয়ে ফেলেছে। তার বক্তব্যের রাজনৈতিক বিশ্লেষণ এবং ব্যাখ্যার এখন কোনো প্রয়োজন পড়ে না। রাজনীতিবিদরা শুধু রাজনৈতিক বিষয়ে আন্দোলন করে, ন্যায্য বিষয়ে আন্দোলন করে না, ন্যায্য বিষয়ে সংহতি প্রকাশ করে না। শিক্ষার্থীদের আন্দোলনের একটা ন্যায্য দাবি তাদের। আওয়ামী লীগ মুক্তিযোদ্ধার চেতনার যে বাণিজ্য করতে চায় মুক্তিযোদ্ধা কোঠার নামে, তার বিরুদ্ধে সাধারণ ছাত্রদের প্রতিবাদ, মেধাবীদের প্রতিবাদ। মেধার অধিকারের ভিত্তিতে রাষ্ট্র মূল্যায়ন করবে, এটা তার অধিকার। সেইটার প্রতি সমর্থন জানানো বিএনপির রাজনৈতিক অঙ্গীকার। ওবায়দুল কাদের সাহেবরা খেই হারিয়ে ফেলেছেন। এই যে দুর্নীতির চিত্র বললেন না, এর কারণ হচ্ছে আওয়ামী লীগ দুর্বৃত্ত হয়েছে, যার জন্য দুর্নীতির মহোৎসব চলছে, আর কোনো কারণ নেই। রাজনীতি ওবায়দুল কাদের সাহেবরা করেন না। ওবায়দুল কাদের সাহেবরা আজিজ বেনজির যে গং আছে তাদের উপর ভর করে অনির্বাচিতভাবে দমন পীড়নের মাধ্যমে ক্ষমতায় থাকেন, যার জন্য আজিজ এবং বেনজিরা মনে করে 10-20 হাজার কোটি টাকার দুর্নীতি করা তারা ডিজার্ভ করে। আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা
আর ধরেন মন্ত্রী এমপিরা যখন লক্ষ কোটি টাকার মানে সুবিধা ভোগ করে, দুর্নীতি করে, তখন আজিজ গঙ্গেরা আর বেনজির গঙ্গেরা মনে করে যে তাদেরও 1000 কোটি টাকা দুর্নীতি করা তাদের অধিকার। রাষ্ট্রটাকে সেই পর্যায়ে নিয়ে গিয়েছে। এই শিক্ষার্থীরা আন্দোলন করছে কুঠার প্রথার বিরুদ্ধে, 2018 সালে আন্দোলন করেছে। আপনি তো 2018 সালে প্রজ্ঞাপন জারি করেছিলেন, সেখান থেকে ফিরে আসলেন কেন? কেন সরকার এই ক্রাইসিসটা সৃষ্টি করলো নতুন করে? এ দায় সরকারের। তার কারণ হচ্ছে যে সরকার এখনো ওই যে মুক্তিযুদ্ধের চেতনার বাণিজ্য করতে চায়, রাজনৈতিক বাণিজ্য করতে চায়। আপনি বলছেন দায় সরকারের, কিন্তু সরকার বলছে আদালতের সিদ্ধান্তে সরকারের কিছুই করার নেই। সরকার তো সরকারের কিছুই করার নাই, এটা তো আদালতের বিষয় নয়, এটা সরকারের নীতি নির্ধারণী বিষয়। সরকার এই কুঠা রাখবে কি রাখবে না, কুঠা রাখিনি সেটা তো সরকারের সিদ্ধান্ত। আপনি কেন আদালতকে দেখাচ্ছেন? আপনি কেন এই সমস্ত বিষয়ে আদালতকে, বাংলাদেশের আদালতকে নিয়ে বিতর্ক তৈরি করছেন? এটা এক ধরনের দূরভিসন্ধিত আওয়ামী লীগের। তত্ত্বাবধায়ক সরকার আদালতের উপর চাপিয়েছিলেন, আদালত দিয়েছিল পার্লামেন্টের উপর, পার্লামেন্ট বাতিল করে দিল তত্ত্বাবধায়ক সরকার। আওয়ামী লীগ এখন কথা বলে আদালতের দায়। এই যে যারা জনগণের উপর আস্থা রাখে না, যারা প্রশাসন, রাষ্ট্রযন্ত্র, রাষ্ট্রের মেশিনারিজ, আদালতের উপর ভর করে, তারাই দুর্বৃত্ত, তারাই স্বৈরশাসক, যেটা আওয়ামী লীগ। কেন আপনি ছাত্রদের ন্যায্য দাবি কর্ণপাত করছেন না? আপনাকে এটা করতেই হবে, করতেই হবে। মেধার ভিত্তিতে আপনার মূল্যায়ন হতে হবে, সেটাই হচ্ছে ন্যায্য, সেটাই সংবিধান বলেছে। একটা অনগ্রসর শ্রেণীকে বিশেষ সময়ের জন্য বিশেষভাবে বিবেচনা করার রয়েছে, আপনার প্রস্তাবনা রয়েছে, কিন্তু সেটা ম্যান্ডেটরি নয়। সেটা অনগ্রসর শ্রেণী যারা, তারা মুক্তিযুদ্ধের অনগ্রসর নয়। মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান, তারা সাম্যের জন্য যুদ্ধ করেছে, ন্যায্যতার জন্য যুদ্ধ করছে। আমাদের শিক্ষার্থীরা, বন্ধুরা যারা মেধার ভিত্তিতে মূল্যায়নের জন্য যুদ্ধ করছে, সেটাও ন্যায্য, সাম্য, অধিকার। এটা মুক্তিযুদ্ধের সাথে, এটা হচ্ছে মুক্তিযুদ্ধের আদর্শপন্থী তাদের এই যে আন্দোলন। আওয়ামী লীগ যেটা করেছে কুঠা প্রথা, সেটা মুক্তিযুদ্ধের আদর্শের সাথে সাংঘর্ষিক। ধন্যবাদ জানাচ্ছি। জুনায়েদ সাকি, কোটা বিরোধী আন্দোলনে ইতিমধ্যে আপনারাও সমর্থন জানিয়েছেন। অনেকেই বলছে যে আপনাদের সমর্থন আসলে রাজনৈতিক উদ্দেশ্য নাকি আসলে যৌক্তিকতা বিবেচনায় নিয়ে সমর্থন? ধন্যবাদ আপনাকে। একেবারেই রাজনৈতিক উদ্দেশ্য, কারণ আমাদের রাজনীতিটা হচ্ছে জনগণের স্বার্থের বাইরে আমাদের আলাদা কোনো স্বার্থ নেই। তখন যেখানেই জনগণের স্বার্থ আছে সেখানেই আমরা আছি, জনগণের যেখানে ন্যায্য দাবি আছে সেখানে আমরা আছি। আমাদের রাজনীতিটাই তো এটা। ফলে জনগণের রাজনৈতিক যে স্বার্থ, সেখানে আমাদের না থাকাটাই তো বরং আমাদের জন্য একটা আদর্শিকভাবে বৈপরীত্য অবস্থান হবে। এখন কোটার ব্যাপারটা একটা সম্পূর্ণ চাকরিতে অংশগ্রহণের সুযোগের সমতার প্রশ্ন, এটা অধিকারের প্রশ্ন। এর চাইতে রাজনীতি আর কি হতে পারে? রাজনীতি মানে হচ্ছে যে এখানে জনগণের অধিকার এবং তার কর্তব্যের কি মীমাংসা হবে। তো সেটাই সংবিধানে বিধৃত আছে। 27-এ বলা হয়েছে রাষ্ট্র নাগরিকের জন্য সুযোগের সমতা সৃষ্টি করবে। 28-এ বলা হয়েছে সরকার অনগ্রসরের জন্য, এটা সরকারের কি বলে ডিসক্রিশন যেটাকে বলে, অর্থাৎ তার এখতিয়ার অনগ্রসর জনগোষ্ঠীর বিভিন্ন অংশের জন্য বিশেষ ব্যবস্থা করতে পারে, তার মানে পজিটিভ ডিসক্রিমিনেশন যেটাকে বলে। তাহলে আপনার চিন্তা করতে হবে যে কার জন্য কি করতে, এটা পলিসির ব্যাপার। আপনি কেন এটা আদালতে যাচ্ছে সেটা আমি আদালতের মানে কাছে আমাদের প্রত্যাশা থাকবে যে তারা এখানে যাকে বলে যে তারা ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন এবং সেই জায়গা থেকেই তারা এটাকে দেখবেন। এখন সরকারের ছাত্রদের মামলা হচ্ছে সরকারের সাথে, যে আমরা দাবি তুলেছি মুক্তিযোদ্ধাদের কোটা ছিল, মুক্তিযোদ্ধাদের কোটা এটা কোনো ম্যান্ডেটারি, সাংবিধানিক ম্যান্ডেটারি না, কিন্তু এটা হচ্ছে সমস্ত জনগণের একটা কি বলবো যে একটা কনসেনসাস, যে আমাদের মুক্তিযোদ্ধারা আমাদের জাতির শ্রেষ্ঠ সন্তান, তারা আমাদের জন্য জীবন উৎসর্গ করতে নেমেছেন, অতএব তারা তো অনেকে চাকরি মানে ছেড়ে দিয়ে গেছেন, সুতরাং তাদের পাওয়ার সেটা। মুক্তিযোদ্ধাদের অধিকার আছে, তার সন্তানদের অধিকার আছে, কারণ যুদ্ধে যাওয়ার কারণে তার সন্তানরা ক্ষতিগ্রস্ত হতে পারেন। কিন্তু আপনি যদি বলেন যে প্রজন্ম থেকে প্রজন্ম ধরে, তাহলে তো আপনি সরাসরি ডিসক্রিমিনেট করছেন, আপনি 27 লঙ্ঘন করছেন। তাহলে ছাত্ররা বলছে যেটা প্রজন্ম থেকে চলতে পারে না, যৌক্তিক সংস্কার করেন অনগ্রসরের জন্য। সেটা যদি আপনি বলেন যে অন্য জাতির সদস্যরা যদি বলেন যে আপনার শারীরিকভাবে ভিন্ন যোগ্যতা, যাদেরকে প্রতিবন্ধী বলা হয়, কিংবা নারীর অংশ, কিংবা আপনি ধরেন অন্যভাবে যত ধরনের আপনি কি বলে যে অনগ্রসরতা চিহ্নিত যদি করেন, তাহলে তার জন্য যৌক্তিকভাবে আনতে হবে। এবং সেটা ছাত্ররা 10% প্রস্তাব করেছিল 18 সালে।
সেটা এখন ধরেন 10% না হবে নাকি আরো 15%ই করতে হবে, সেটা একটা ন্যাশনাল কমিশন ঠিক করবে। ছাত্ররা তো বলেন পুরো বাতিল করে দিতে। তাহলে সেই জায়গাটাতে সরকারের যেটা অধিকার এখতিয়ার আছে, যেখানে সে এই ধরনের একটা কমিশন গঠন করতে পারে। সরকার কেন দীর্ঘসূত্রিতা করছে, কেন পলিসির ম্যাটার আদালতে যাচ্ছে, জবাবটা আমরা সরকারের কাছে চাই। আদালতের সাথে আমাদের কোনো দ্বন্দ্ব নাই, আদালতের সাথে ঝগড়াঝাটি আমরা করতে চাই না। আমরা চাই বলেন তারা কিন্তু জনগণের উপর প্রাধান্য দিয়েছেন। জনগণ যদি ওনাদের পাশে থাকতেন তাহলে তো ওনারা নির্বাচনে অংশগ্রহণ করতেন। যারা জনগণকে ভয় পায়, ভোটারদেরকে যেতে পারে না, তাদের মুখে এটা বানায় না। দেখুন এই যে কোটার বিষয়টা, এতক্ষণ তো বলছিলাম অর্থনৈতিক দুর্নীতি, এখন তো টকশোতে দুর্নীতি শুরু হয়ে গেছে। দেখেন ছাত্ররা আন্দোলন করেছে, 18 সালে সরকার সার্কুলার দিয়ে বাতিল করে দিয়েছে। এখন XYZ যে কেউ কোর্টে যেতে পারে। সে গিয়েছে মুক্তিযোদ্ধার পক্ষ থেকে, কোর্ট একটা রায় দিয়েছে এবং আজকে পক্ষ আগামীকাল ফুল কোর্টের আলোচনা হবে। এটা বিচারাধীন ব্যাপার। আমরা কি দেখছি এখানে, সরকারের দায়টা কি? অবশ্যই সরকার দায় নেবে। দেখা দরকার ছিল যে কোর্টের রায়ের পর, যেমন দেখেন আজকে আমরা শুনেছি নেত্রী বক্তব্য দিয়েছে এটা মোটিভেট করার জন্য, তাই না, আলোচনা। তাহলে আপনারা এই আন্দোলনটা করছেন কেন? এখানে সরকার কি কোর্টে গিয়েছে? সরকার কোর্টে গিয়েছে রাজপথে না আদালতে? না, এখন তো আদালতে পেন্ডিং, এটা বুঝতে হবে। আর দেখুন আদালত তো আর আদালতে বলতে কোটা বল থাকতে বলতে পারে, কিন্তু কোটা তো সরকার বা পিসি রিভিউ করতে পারে, তাই না? কতটুকু হতে পারে কি আমরা লক্ষ্য করে দেখেছি 16, 17, 18 সালে কোটায় যে পরিমাণ ছিল সেই পরিমাণ পাওয়া যেত না, প্রার্থী পাওয়া যেত না। কিন্তু তারপরে তো মানে সরাসরি ইয়েতে তারা ওই কোটায় ঢুকে পড়তেন এবং সেখানে আমরা সেখানে যে দুর্নীতি হতো না, না তার কি গ্যারান্টি আছে? দেখেন 2-2.5 লক্ষ লোক প্রিলিমিনারি পরীক্ষা দেয় ছেলে, এখান থেকে 30-40 হাজার প্রিলিমিনারিতে টিকে, ভাইভাতে টিকে 7 থেকে 8 হাজার, এবং আমরা দেখি বছরে একটা বিশেষ পরীক্ষায় 2000 থেকে 2200 ছেলে টিকে। তার মানে কি অনেকগুলি পার্ট পের হয়ে কিন্তু এখানে আসে। কিন্তু আমরা ইদানিং দেখছি পিসির অনেক কথা বলছেন। হ্যাঁ, পিসি অনেকগুলি পরীক্ষা নেই, শুধু পিসিএস না তো, তারা তো নন ক্যাডার নন পরীক্ষাও নিচ্ছেন, বিভিন্ন ডিপার্টমেন্টের পরীক্ষাও নিচ্ছেন, তাই না? সেখানে এটা গুলিয়ে ফেলা ঠিক হবে না, এই জায়গাটাকে বিতর্কিত করা। দেখেন সরকার আজ তো এমন কথা বলেছে যেটা ছাত্রদের বাইরে গিয়েছে, তখন তো মাননীয় প্রধানমন্ত্রী এক কথা মেনে তোমরা চাও না বাদ। এখন দেখা দরকার ছিল আদালতে কি রাইট আসে বা আগামীকাল কি রাইট আসে দেখা দরকার। তারপর তো সরকার একটা সিদ্ধান্তের বিষয় থাকতে পারে বা সরকার আলোচনা করতে পারে বা সরকার সিদ্ধান্ত নিতে পারে। ধন্যবাদ জানাচ্ছি অ্যাডভোকেট রিয়াজুল কবির কাছের জন্য। আপনার শেষ মন্তব্য? শেষ মন্তব্য হচ্ছে যে এই সরকারের যে দুরভিসন্ধি, তারা যে কখন কার উপরে ভর করে কোনটাকে বাস্তবায়ন করতে চায় এটা তো আমরা দেখেছি। তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করেছে তারা তো আদালতের কথা বলেই, তাই না? জনগণের অধিকারগুলো তারা কোনভাবে কিভাবে বাস্তবায়ন করতে চায় জনগণের শ্রেষ্ঠ সন্তান হচ্ছে কারা? যারা শহীদ হয়েছিল তারা তো কোঠার অন্তর্ভুক্ত হচ্ছে না। 30 লক্ষ শহীদ, তাদের পরিবার কিন্তু এই সুযোগ পাচ্ছে না। তাদের দ্বিতীয় প্রজন্মও পায় নাই, প্রথম প্রজন্মও পায় নাই, তৃতীয় প্রজন্মও পায় নাই। আর আপনি একটা মুক্তিযোদ্ধার বিতর্কিত লিস্ট করেছেন 2,79,000 বা 69,000-এর মতো, যেখানে 50-এর নিচে মানুষ মুক্তিযোদ্ধা হয়েছে, আবার টাকা পয়সা দিয়ে জামুকাকেও মুক্তিযোদ্ধা হয়েছে 62,000, তার মধ্যে অত্যন্ত বিতর্কিত যারা মুক্তিযুদ্ধের অংশ নেয়নি, আবার অনেকে মুক্তিযুদ্ধের অংশ নিয়েছিল তারা ওই লিস্টের মধ্যেও নাই। এরকম একটা বিতর্কিত লিস্ট করে যখন আপনি তার 30% মেধার যারা যোগ্য তাদেরকে ওখানে ডাইভার্ট করতে চান, সেটা এক ধরনের রাজনৈতিক প্রতারণা এবং রাষ্ট্রেরও প্রতারণা। সেখান থেকে সরকার এবং রাষ্ট্রকে ধন্যবাদ জানাচ্ছি অ্যাডভোকেট রিয়াজুল কবির কাছে। দেখুন আমি মনে করি কি এই ইস্যুটাকে বিতর্কিত না করে, কারণ এটা মনে রাখতে হবে এই বিসিএসে যারা আসবে বিশ্ববিদ্যালয়ের সেরা ছাত্ররা আসবে এবং তারা কিন্তু দেশের নেতৃত্ব দেবে, আমলাতান্ত্রিক নেতৃত্ব তারা দেবে। এটাকে বিতর্কিত না করে দেখেন সরকার সঠিক সিদ্ধান্ত নিয়েছে এবং আমার ধারণা আগামীকাল কোর্টের সরকার একটা সিদ্ধান্ত নেবে যেটা ছাত্ররা অবশ্যই তাদের পক্ষে আসবে। কিন্তু আমরা চাই রাজপথ গরম না করে জনদুর্ভোগ না বাড়িয়ে তারা বিশ্ববিদ্যালয় আন্দোলন সমাজকে এগিয়ে দেয় যে শোনেন ভালো করে আন্দোলন নিয়ে